আসসালামু আলাইকুম। শতদল কম্পিউটার ও ষাটলিপি প্রশিক্ষণ কেন্দ্রের ষাটলিপির অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। আপনারা অনেকে জয়েন করেছেন, কারো কি ষাটলিপি সম্পর্কে কোনো ধারণা আছে? আজকে আমরা আলোচনা করব ষাটলিপি কি, কেন ষাটলিপি কেন শিখতে হবে, আর ষাটলিপি শিখলে আমরা কোন ধরনের চাকরি পাবো, আর হচ্ছে ষাটলিপির প্রমোশন সিস্টেম কি, এই বিষয় নিয়ে আলোচনা করব। ষাটলিপিটা হচ্ছে মূলত একটা সাংস্কৃতিক ভাষা। আপনারা মনে হয় আমার স্ক্রিনটা দেখতে পাইতেছেন, কেউ একজন একটু রেসপন্স করবেন, আমার স্ক্রিনটা কি কেউ দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। ষাটলিপি হচ্ছে একটি সাংস্কৃতিক ভাষা, যেটা বাংলা আছে আবার ইংরেজি দুইটাই আছে। ষাটলিপিতে বেশ কিছু সাংস্কৃতিক চিহ্ন রয়েছে। আমাদের বাংলাতে যেমন বর্ণমালা, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এরকম আছে না, ইংরেজিতে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, বাওয়েল, কনসোনেন্ট এরকম আছে, অর্থাৎ কিছু বর্ণ আছে, তাই না? যে কোনো ভাষা শিখতে হলে আপনাকে সর্বপ্রথম সেই ভাষার কি শিখতে হবে? সেই ভাষার বর্ণমালা শিখতে হবে। সেটা আপনি পৃথিবীর যে কোনো ভাষা শিখেন, বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি, ফার্সি, যে কোনো ভাষায়, যে কোনো ভাষার সাংস্কৃতিক যে চিহ্নগুলা, সেটাকে আমরা কি বলি? বর্ণ বলি। ষাটলিপিতে সেই বর্ণগুলা কি ষাটলিপির ভাষায় বলা হয় আসর। ষাটলিপির ভাষায় বলা হয় সেগুলারে আসর, যেরকম এরকম আসর, এই যে এরকম, এখানে বেশ কিছু আসর আপনারা স্ক্রিনে দেখতে পাইতেছেন, তাই তো? কেউ একজন বলেন, আমার স্ক্রিন কি দেখতে পাইতেছেন? জি, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে এখানে কিছু আসর আছে, এটা হচ্ছে অন্য অন্য ভাষার যেমন বর্ণমালা থাকে ষাটলিপিতেও ঠিক কিছু বর্ণমালা আছে ষাটলিপির, সেই বর্ণমালাগুলোকে আপনাকে বলা হয় আসর। যেমন হচ্ছে বাংলাতে 50টা, ইংরেজিতে 26টা, এরকম ষাটলিপিতে আমাদের ঠিক তেমনিভাবে 25টি আসর আছে। ষাটলিপি আমরা কেন শিখব? ষাটলিপি শিখলে আমাদের কি হবে? ষাটলিপিতে মূলত দুই ধরনের সার্কুলার হয়। নর্মালি একদম নিচের গ্রেড থেকে আমরা যাই, যদি আমরা নিচু গ্রেড থেকে যাই তাহলে ষাটলিপিতে আমাদের দুই ধরনের সার্কুলার হয়। একটা হচ্ছে আমাদের 14তম গ্রেড, আরেকটা হচ্ছে আমাদের 13তম গ্রেড, আরেকটা হচ্ছে আমাদের 10ম গ্রেড, যেটা ব্যক্তিগত কর্মকর্তা বলা হয়। এই তিন ক্যাটাগরিতে আমাদের সার্কুলার হয়। আজকে আমরা আলোচনা করব শুধু এই দুই ক্যাটাগরি নিয়ে। এই দুই ক্যাটাগরিতে আমরা চাকরি নিলে কোথায় যাইতে পারবো? দেখেন, বাংলাদেশ সচিবালয় যে চাকরির অধ্যাদেশ আছে, সেটা 5ই নভেম্বর 2020 সাল। এখানে দেখেন লিখে আছে 60 মুদ্রা অক্ষরিক কাম কম্পিউটার। এটা নর্মালি হয় 14 গ্রেড অথবা 13 গ্রেড। ধরেন এটা আমরা 14 গ্রেড নিয়ে আলোচনা করলাম, কি হবে? বয়সটা আমাদের এখন কত? 32। সরাসরি নিয়োগের মাধ্যমে আমাদের এই পোস্টে আবেদন করার জন্য আমাদের কি ধরনের কোয়ালিফিকেশনের দরকার? যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক অথবা মাদ্রাসা থেকে, যেটা ফাজিল বলা হয় এটা। আর এখানে লেখা আছে মানে কিভাবে পরীক্ষা হবে। পরীক্ষার ক্যাটাগরি আমরা পরে আলোচনা করব। আগে আমরা আলোচনা করি আমাদের যোগ্যতা কি লাগবে। যোগ্যতা লাগবে কি, মিনিমাম আমাদের অনার্স পাস লাগবে, আর কম্পিউটারে দক্ষ থাকতে হবে। এখন কথা হচ্ছে, ধরেন আমরা কেউ এখানে যারা আছেন সবাই তো মোটামুটি অনার্স পাস নাকি? স্নাতক সবারই শেষ নাকি স্নাতকের কম কেউ আছেন? সবাই স্নাতক পাস। তাহলে প্রথম ধরেন আমরা কেউ একজন এই 14 গ্রেডের একটা চাকরি নিলাম, তো সেই আমি কি সারা জীবন সেই 14 গ্রেডে পড়ে থাকবো? না, আমরা একটু উপরের দিকে যাই, দেখা যাক কি হয়, আমরা কত দূর যাইতে পারি। আজকের আলোচনা হবে ষাটলিপি কি, কেন। দেখেন, আপনি ষাটলিপিতে চাকরি নিলেন একটা 13 গ্রেড অথবা 14 গ্রেডে। চাকরি নেওয়ার পর দেখেন পদোন্নতি সিস্টেমটা কি, 60 মুদ্রা অক্ষরিক কাম কম্পিউটার। আমাদের আলোচনা এটা 60 মুদ্রা অক্ষরিক। এই পদে আমরা কয় বছর? 5 বছর চাকরি করব। কয় বছর? 5 বছর, যে কোনো জায়গায়, মিনিস্ট্রি অথবা মিনিস্ট্রি ছাড়া। 5 বছর চাকরি করার পর ওই যে 19-এর যে নীতিমালা আছে চাকরি, সেই অনুযায়ী আমরা 5 বছর পরে হব আমরা ব্যক্তিগত কর্মকর্তা, যেটা আমাদের 10ম গ্রেড। এই জায়গায় আমাদের পদোন্নতি হবে কত পার্সেন্ট? শতকরা 80% নিবে আপনাদের। দেখেন কোথায়? 60 মুদ্রা অক্ষরিক। অর্থাৎ আপনি যে পোস্টে প্রথম চাকরিতে ঢুকছেন, ওই পোস্টে আপনি 5 বছর চাকরি করার পর আপনি চলে যাচ্ছেন কি 10ম গ্রেডে, যেটার বেসিক হচ্ছে 16,000 টাকা। সর্বসাকুল্যে বেতন 30,000 প্লাস মাইনাস হবে আর কি।
5 বছর পরে আমরা কোথায় গেলাম? ব্যক্তিগত কর্মকর্তা। এখন কথা হচ্ছে আমরা চাকরি ধরেন কেউ অনার্স পাশ করে 20 বছরের চাকরিতে ঢুকলেন, অথবা 22 বছরে, অথবা 24 বছরে কেউ চাকরিতে ঢুকলেন, তাহলে সে 30 বছর বয়সে অথবা 32 বছর প্লাস মাইনাস 30 প্লাস মাইনাস বয়সে আপনি চলে যাচ্ছেন কোথায়? দশম গ্রেড। আপনি চলে যাচ্ছেন দশম গ্রেডে। তারপরে দশম গ্রেডে আমাদের কতদিন, দশম গ্রেডে কি আমাদের এই যে 59 বছর কি আমরা দশম গ্রেডে পার করতে হবে? না, সরকার সে কথা বলে নাই। সেই সুযোগ সরকার আপনার জন্য রাখছে যে আপনাকে সারা জীবন এখানে থাকতে হবে না। তাহলে কোথায় নিবে সরকার আমাদেরকে? আমাদেরকে নিবে, দেখেন এখানে লিখে আছে, এই যে আপনি দুই দিকে যাইতে পারেন, প্রশাসনিক কর্মকর্তাও যা হইতে পারেন, আবার হচ্ছে ব্যক্তিগত কর্মকর্তাও হইতে পারেন, দুটোই আপনাদের। কিন্তু কথা হচ্ছে এটার মধ্যে আবার একটু ঝামেলা হচ্ছে, 65% আপনাকে পদোন্নতি দিবে, 65%, কিন্তু ওইটার মধ্যে হচ্ছে আপনার 80%, ব্যক্তিগত কর্মকর্তাতে 80%, প্রশাসনিক কর্মকর্তাতে মূলত যারা হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটারে ঢুকে, এই যে দেখেন লিখে আছে, তাদেরকে মূলত প্রশাসনিক কর্মকর্তা বানায়। তবে আপনি চাইলে যাইতে পারবেন, তবে ম্যাক্সিমামেই ব্যক্তিগত কর্মকর্তাতে যাই। এখন কথা হচ্ছে আপনি প্রশাসনিক কর্মকর্তা অথবা ব্যক্তিগত কর্মকর্তা, আচ্ছা যেটাই যে কোনো একটাই গেলেন, তারপরে আপনি কি হবেন? দেখেন লিখে আছে, প্রশাসনিক কর্মকর্তা অথবা ব্যক্তিগত কর্মকর্তা আপনি 7 বছর চাকরি করার পর আপনাকে নিয়ে যাবে কোথায়? সহকারী সচিব, ক্যাডার বহির্ভূত। তাহলে আপনি ধরেন 5 বছর আর হচ্ছে 7 বছর, তাহলে আমরা 12 বছর পরে চলে গেলাম কোথায়? আমরা ক্যাডার বহির্ভূত সহকারী সচিব। তাহলে আপনি কত গ্রেডে ঢুকছিলেন? 13 অথবা 14, আর এখন চলে গেছেন কোথায়? নবম গ্রেডে। 12 বছরে আপনি কোথায় চলে গেলেন? নবম গ্রেডে। এখন কথা হচ্ছে আমি 12 বছর পরে নবম গ্রেডে গেলাম, সহকারী সচিব হইলাম, গাড়ি বাড়ি সব পাইলাম, কোয়ার্টার তো আগেই পাবেন, গাড়ি পাইলেন। এখন হচ্ছে এই সহকারী সচিব হইলেন, এখন আপনার অধীনে কে কে বলেন তো? আপনার অধীনে একজন হচ্ছে পিও অথবা এও, একজন পাইলেন। আপনি পাইলেন একটা স্টেনো টাইপিস্ট অথবা স্টেনোগ্রাফার, পাইলেন একটা টাইপিস্ট, পাইলেন একজন পিয়ন, পাইলেন একজন জারুদার, যাই হোক বলেন এরকম। তাহলে আপনার অধীনে দেখেন কয়জন হয়ে গেল? 1 2 3 4 5 জন। আপনি একসময় ছিলেন কারো অধীনের 5 জনের একজন, তাই তো? আর আজকে আপনি হইলেন, আপনার এমন একজন হইলেন যার অধীনে 5 জন বা 7 জন কর্মকর্তা কর্মচারী কাজ করতেছে। কয় বছরের মাথায়? 12 বছর। এখন কথা হচ্ছে 12 বছর আমি কি করলাম? 12 বছরের সহকারী সচিব গেলাম। এখন আপনি ধরেন চাকরি বয়স হইলো 45, টোটাল আপনার চাকরি বয়স হয়ে গেলো 45, আরও আপনার কত বছর আছে? এদিক দিয়ে 5 বছর, ওদিক দিয়ে হচ্ছে 14 বছর আছে। 14 বছর কি আপনি সহকারী সচিব থাকবেন? না। এই সহকারী সচিব পদে আপনি 5 বছর চাকরি করার পর আপনাকে নিয়ে যাবে সিনিয়র সহকারী সচিব। এই যে ক্যাডার বহির্ভূত লেখা আছে, দেখেন ক্যাডার বহির্ভূত অর্থাৎ সহকারী সচিব। এই যে আপনি 3 নম্বর গড়ে ছিলেন, এখান থেকে আপনি সহকারী সচিব থেকে হয়ে গেলেন সিনিয়র সহকারী সচিব। অর্থাৎ যদি আপনার বয়স হয় 45, তাহলে আপনি 50 বছর বয়সে, আর যদি কারো আগে চাকরি হয়ে যেত তো আরও আগে হবেন, 50 বছর বয়সে আপনি হয়ে গেলেন সিনিয়র সহকারী সচিব। তখন আপনার অধীনে দেখেন কত লোক, সহকারী সচিবও কিন্তু আপনার অধীনে চলে গেল। এখন আপনি 50 বছর বয়সে কি হলেন? সিনিয়র সহকারী সচিব পাইলেন, কালো রঙের গাড়ি পাইলেন, লাক্সারিয়াস জীবন পাইলেন, সব কিছুই পাইলেন। 50 বছর বা 45 বছর বয়সে আপনি সিনিয়র সহকারী সচিব হলেন। এখন কি আপনি সিনিয়র সহকারী সচিব হয়ে বসে থাকবেন? না, সরকার আপনাকে সুযোগ আরও করে দিয়েছে। সিনিয়র সহকারী সচিব পদে আপনি 3 বছর চাকরি করলেন, তার মানে আপনি যদি 45 বছরে হন, আর 45 আর 3 অর্থাৎ 48 বছর বয়স অথবা 50 52 বছর বয়সে আপনি হয়ে গেলেন উপসচিব, ডেপুটি সেক্রেটারি, ডিএস যেটাকে বলে। এই যে দেখেন সরাসরি এটা কি সম্পূর্ণটা পদোন্নতির মাধ্যমে, কোনো নিয়োগের সিস্টেম এখানে নাই। তাহলে আপনি কত গ্রেডে ঢুকছিলেন? এটা মনে হয় পঞ্চম গ্রেড সম্ভবত, অথবা ষষ্ঠ গ্রেড, মনে নেই কোনো একটা। আপনি ঢুকছিলেন স্টেনো টাইপিস্ট বা স্টেনোগ্রাফারে। আপনি সর্বশেষ যেদিন আপনি নেবেন এলপিআর অর্থাৎ রিটায়ার্ডে যাবেন, অবসরপ্রাপ্ত হবেন, সেদিন আপনি হবেন কি উপসচিব, ডেপুটি সেক্রেটারি হিসেবে। তাহলে আপনি চিন্তা করছেন 13 গ্রেড থেকে কোথায় গেলেন? পঞ্চম ষষ্ঠ গ্রেডে চলে গেলেন বা চতুর্থ গ্রেডে চলে গেলেন। এখন আপনি চিন্তা করেন এই সার্টিফিকেট আপনার কত গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা পদোন্নতি সিস্টেমটা বুঝতে পারছেন। কারো কি পদোন্নতি সিস্টেম নিয়ে কোনো প্রশ্ন আছে?
আপনারা কি আমাকে শুনতে পাইতেছেন? শুনতে পারি। এই পদোন্নতি সিস্টেম নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? যেটুকু বুঝেছেন ওটা বুঝছি, এটা ভালো করে বুঝছি। এখন যদি আমরা পদোন্নতি সিস্টেমটা মোটামুটি বোঝানো হলো, কারণ হচ্ছে আপনি ষাটলিপি শিখবেন, কোনো একটা ঔষধ খাবেন, আর সেই ঔষধের উপকারিতা আপনি যদি না জানেন তাহলে তো ঔষধ আপনি খাবেন না। তাহলে এতক্ষণ আমরা পদোন্নতি সিস্টেম নিয়ে শিখছি। এখন আমরা ষাটলিপি নিয়ে কিছু আলোচনা করি। ও পদোন্নতি সিস্টেম, পরীক্ষা সিস্টেমটা আমরা বলি যে পরীক্ষা সিস্টেমটা কিভাবে পরীক্ষাটা হবে। এখানে দেখেন রিটেনের সিস্টেম দেওয়া আছে, আপনার বাংলা, অঙ্ক, ইংরেজি কত মার্কের হবে ওটা রিটেনের সিস্টেম। আর ষাটলিপির সিস্টেমটা এখানে দেওয়া আছে, ষাটলিপিতে পরীক্ষাটা কিভাবে হবে। ষাটলিপিতে হচ্ছে আপনি দেখেন, যদি আপনি ব্যক্তিগত কর্মকর্তাদের যদি সরাসরি আপনি নিয়োগ নেন তাহলে ষাটলিপি ইংরেজি যেটা সেটাকে আপনাকে 80 শব্দ লাগবে, বাংলায় লাগবে আপনার 50টা পার মিনিট। আর যদি 13 গ্রেড 14 গ্রেডে যদি আপনি চাকরি নেন তাহলে ইংরেজি লাগবে পার মিনিট 70, বাংলা পার মিনিট লাগবে 45, কিন্তু ফার্স্ট মার্ক হচ্ছে 50%। এটা হচ্ছে আপনার ষাটলিপির জন্য। আর টাইপের জন্য দুইটাই সমান, বাংলা হচ্ছে 25 শব্দ, ইংরেজি হচ্ছে আপনাকে পার মিনিট 30 শব্দ, সময় হচ্ছে 10 মিনিট, বাঙানোর 50%, আরেকটা 40% আপনার 5 মার্ক। এখন কথা হচ্ছে টাইপিংয়ের সিস্টেমটা কিভাবে আপনাকে গণনা করবে। দেখেন, 5% উপরে যদি ভুল হয় আপনার তাহলে আপনি বাদ। আর হচ্ছে 5টা স্ট্রোক বলতে আমরা যদি লিখি এরকম যে BANGLA তাহলে আপনার 1 2 3 4 5 6 7 8 9 10, এই বাংলাদেশ শব্দের মধ্যে আমাদের 10টা স্ট্রোক আছে। তার মানে বাংলাদেশ শব্দটা আমাদের কয়টা? 2টা শব্দ। বাংলাদেশ একটা শব্দ যদিও, কিন্তু ওরা গণনা করবে আপনাকে 2টা করে। এখন যদি আপনি শুধু ইজ লেখেন, ইজ যদিও একটা শব্দ, কিন্তু এই কম্পিউটারের ভাষায় ইজ একটা শব্দ না। যখন আপনার 3টা ইজ একসাথে হবে তখন কম্পিউটারে একটা শব্দ বলবে, কারণ কম্পিউটার হচ্ছে 5টা স্ট্রোক, অর্থাৎ 5টা লেটার মিলে আপনাকে একটা শব্দ ধরবে। এই হচ্ছে আমাদের ষাটলি কীভাবে গণনা করবে, রিটেন পরীক্ষা, মোটামুটি এগুলো নিয়ে আলোচনা। এখন আমরা যাই ষাটলিপিটা কীরকম দেখতে। এই হচ্ছে আমাদের ষাটলিপি। দেখেন, ষাটলিপিতে অন্য অন্য ভাষার মতো ষাটলিপিতে মোট 25টি আসর আছে। আসর হচ্ছে আমাদের 25টা। এর মধ্যে বর্ণের সাথে মিল আছে সরাসরি 24টা আসর। এরকম 24টা আসর আছে, যে 24টা আসর আমাদের সরাসরি বর্ণের সাথে মিল আছে। আর একটা আসর আছে আমাদের অতিরিক্ত, এটা আমাদের 2টা বর্ণের সমন্বয়ে আমাদের একটা আসর আছে আই। এই যে আই লেখা আছে, এখানে লেখা আছে দেখেন অতিরিক্ত। অতিরিক্ত হচ্ছে আমাদের যে উপরে আই কোনো বর্ণ, আমাদের আই কোনো বর্ণ নাই, হচ্ছে আমাদের একটা শব্দ 2টা বর্ণের সমন্বয়ে। আর ষাটলিপিতে আমাদের বাংলাতে যেমন আলাদা 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 বর্ণ আছে, আর ষাটলিপিতে এরকম কিছু আসর আছে যে একটা বর্ণের জন্য একটা আসর, আর কিছু আসর আছে 2টা 3টা 4টা, কোথাও 2টা, কোথাও 3টা, কোথাও 4টা, কোথাও 5টাও পাবেন। 4টা 5টা বর্ণ মিলে আমাদের একটা আসর। সেটা কোনগুলা? যেগুলো দেখবেন যে একই উচ্চারিত শব্দ, যেমন ক আর হচ্ছে খ। দেখেন 2টা উচ্চারণ, কিন্তু একটা খ আর একটা খ একই। এরকম একই যে ঘুষ অঘুষ ধ্বনিগুলো আছে, এই ধ্বনিগুলোর জন্য আমাদের একটা আসরই আমরা ব্যবহার করব। কিন্তু কোন সময় কোনটা ব্যবহার করব সেটা আমরা যখন ডিপলি আলোচনা করব, যখন আমরা মূল আলোচনায় যাব, তখন আমরা বুঝতে পারবো যে কোনটা ক, কোনটা আমাদের খ। এখন এতক্ষণ আমরা যা আলোচনা করলাম পদোন্নতি প্লাস ষাটলিপি, তার উপরে কি কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? কেউ তো কথা বলেন না, অনেকেই তো লাইনে আছেন। না স্যার। যদি কেউ কিছু না বোঝেন আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি এটা বুঝি নাই, ওইটা বুঝি নাই। তাহলে আগামী ক্লাস থেকে আমরা ষাটলিপির একদম ফার্স্ট যে লেসন সেটা আমরা শুরু করবো আগামী ক্লাসে ইনশাল্লাহ। আপনাদের সবার কাছে কি বই আছে?
জি স্যার, আছে আমার কাছে। আমাদের কোচিংয়ের বই নাকি অন্য কোচিংয়ের বই? অ্যাকচুয়ালি আপনাদের স্যার অফিসে আপনাদের কোচিং এর গিয়েছিলাম বই। একদিন, তো ওইখান থেকে একটা বই এনেছিলাম। ঠিক আছে, কিন্তু আমাদের কোচিংয়ের বই নিলে একটা উপকার হবে কি, যে আমাদের বইয়ের মধ্যে যেভাবে লিখে আছে আপনি আর কি ওইভাবে পড়তে পারেন। আপনি যে কোনো বই নেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু যদি সবাই একটা বই হয় তাহলে আমার পড়াইতে সুবিধা, আপনাদেরও পড়তে সুবিধা, যে একই আপনাদের লেসন। থেকে ডেস্টিনেশন প্রকাশনী না? জি স্যার, বই পাইছি কালকে, যদি কেউ গতকাল বই পাইছি। না পান তাহলে আমাদের গ্রুপে বলে দিবেন, অ্যাডমিন যিনি আছেন উনি আপনাদেরকে বই নেওয়ার ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ। এটা স্যার কি গতকাল পাইছি ডেস্টিনেশন স্যার। প্রকাশনীর না বই? স্যার বই পাইছি। ও আচ্ছা, বইয়ের সাথে সাথে আমরা পিডিএফ ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো ক্লাস শেষ করে, এই প্রতিটা পিডিএফ দিয়ে দিব। তাহলে কারো কোনো প্রশ্ন নাই? স্যার, একটা কোশ্চেন ছিল জি বলেন। যে আপনি যে স্টক বিষয়টা নিয়ে আলোচনা করলেন, যদি আর একটু রিপ্লাই করতেন ভালো হতো। স্টক বিষয়টা হচ্ছে, আপনি দেখেন আমরা কম্পিউটারে যদি লিখি এরকম PANGLADES, এই বাংলাদেশ শব্দটা লিখলাম, এখন কয়টা বর্ণ আছে এনে দেখবেন। স্টক বলতে আমরা এনে নর্মালি বর্ণকে বোঝাই, মূলত কয়টা কিতে আপনার ষাটলি কয়টা কিতে আঙ্গুল পড়ছে ওইটাকে বোঝাই। দেখেন বাংলাদেশ লিখলে আপনার কয়টা কি চাপতে হবে, BANGLADES, আমাদের কয়টা বর্ণে চাপ দিতে হবে, 10টা। আমাদের কম্পিউটারের সিস্টেম হচ্ছে প্রতি 5টা বর্ণ, স্টক বলতে নর্মালি বর্ণ বোঝায়, 5টা বর্ণতে আমরা একটা শব্দ ধরি। তাহলে এই বাংলাদেশের মধ্যে আমাদের হচ্ছে 10টা লেটার আছে, তার মানে এখানে 10কে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই নিশ্চয়ই আমাদের আনসার 2 আইবে। অর্থাৎ আপনি যে শব্দটা লিখছেন সেই শব্দটার মধ্যে যে কয়টা বর্ণ আছে সেই বর্ণগুলাকে যদি 5 দিয়ে ভাগ দিলে যত হবে, ঠিক তয়টা ওয়ার্ড, ঠিক ততটা ওয়ার্ড আপনাকে কাউন্ট করা হবে। বুঝতে পারছেন? জি স্যার, ক্লিয়ার। অর্থাৎ 5টা বর্ণে আমাদের একটা শব্দ। এর যদি এরকম এরকম এট যদি হয় তাহলে এট একটা হবে না, 3টে এট দিলে আমাদের একটা শব্দ হবে। ষাটলিপির সিস্টেম হচ্ছে এরকম, যে 5টা লেটারে আমাদের একটা বর্ণ, অর্থাৎ এভাবে 5টা লেটার লিখে যদি আপনাকে পার মিনিট 30, অর্থাৎ 5 মিনিটে যদি আপনি 150 ক্যারেক্টার লিখতে পারেন বাংলা, ইংরেজি আর বাংলা হচ্ছে 125 ক্যারেক্টার লিখতে পারেন, তাহলে বোঝা যাবে আপনি বাংলা এই ষাটলিপিতে পাস করেছেন। আর যদি 149টাও হয় তাহলে আপনি ফেল করবেন। এদিক দিয়ে যদি 124টাও হয় তাহলে ফেল করবেন। আরেকটা কথা হচ্ছে, 105টার মধ্যে আপনাকে যদি 60টার উপরে ভুল হয় তাহলে আপনি বাদ। কারণ হচ্ছে 100 স্ট্রোকের মধ্যে যদি আপনাকে 5%-এর বেশি আপনি ভুল করেন তাহলে আপনি বাদ। ভুল করা যাবে না, 5%-এর বেশি, কম করতে হবে। ট্রাই করবেন নির্ভুল করতে, কিন্তু ভুল কেউ অবশ্য করে না। এই ভুলের জন্য কারো খাতা বাদ যায় নাই। আস্তে আস্তে প্র্যাকটিস করলে হয়ে যা। আর কারো কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা যখন ওই যে কম্পিউটারে যখন বাংলা আর ইংরেজি টাইপ নেই, তখন টাইপটা ওই আমরা ষাটলিপি যে আচরগুলো লিখি আমাদের ওইখানে যে পেসেজ বা প্যারাটা থাকে ওইটার উপরে কি টাইপ নেই, নাকি টাইপ না না না, আলাদা কোনো টাইপের নেই? জন্য আলাদা টাইম, টাইপের জন্য আলাদা আর এটার জন্য আলাদা, দুটার জন্য আলাদা, একদম টোটালি ভিন্ন বিষয় দুইটা। ও আচ্ছা আচ্ছা স্যার। ধরেন আপনাকে ধরেন 5 মিনিট টাইপ দিবে, 5 মিনিট বাংলা টাইপ, 5 মিনিট ইংরেজি টাইপ, অথবা 10 মিনিট বাংলা 10 মিনিট ইংরেজি, এটা এটা টাইপের কাজ শেষ। এখন ষাটলিপির ডিকটেশন, ডিকটেশন দিবে আপনাকে। ধরেন ডিকটেশন বলতে আমরা শ্রুতি বুঝি, অর্থাৎ অডিও বুঝি, যে 3 মিনিট ধরেন আপনাকে যদি 3 মিনিট পরে তারা মুখে বলবে, 3 মিনিট আপনি ষাটলিপিতে আসর দিলেন, এই 3 মিনিটে যে কয়টা আসর দিয়েছেন এই আসরগুলা খাতায় লেখার জন্য আপনাকে দিবে 15 মিনিট, অর্থাৎ 1 মিনিটের জন্য 5 মিনিট দিবে। 1 মিনিট আপনি যতগুলো আনসার দিচ্ছেন এই আনসারগুলো খাতায় লেখার জন্য আপনাকে তারা 5 মিনিট সময় দিবে। তার মানে দুইটা ভিন্ন বিষয়। জি স্যার, বুঝতে পারছি। আর কারো কোনো প্রশ্ন? স্যার, কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অপারেটর আর কাম কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই দুটার মধ্যে ডিফারেন্স কি হবে? কাম কম্পিউটার মুদ্রা করে অপারেটর দুইটাই একই, দুইটাই 16 গ্রেড, কিন্তু এক এক জায়গায় এক এক নাম। যদি কেউ সুপ্রিম কোর্টে চাকরি নেন তাহলে সুপ্রিম কোর্টে দেখবেন ওই যে এটা যেটা সুপ্রিম কোর্টে যেটা হচ্ছে কাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেটা এটা দেখবেন আমাদের সুপ্রিম কোর্টের নাম হচ্ছে মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী, মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী, মানে জিনিস একটাই, নাম এক এক জায়গায় এক একটা হয়েছে। আর কোথাও কোথাও আপনি দেখবেন কম্পিউটার অপারেটর, যেটা শুধু কম্পিউটার অপারেটর, সেটা আপনার আবার হয় হচ্ছে 11 গ্রেড অথবা 13 গ্রেড, ওটার জন্য আবার বিজ্ঞান লাগে,
ওটার জন্য আপনাকে অনার্স বিজ্ঞানে লাগবে, যেটা কম্পিউটার অপারেটর লিখা থাকে, দেখবেন পাশ দিয়ে যে বিজ্ঞান বিভাগে স্নাতক স্নাতক ফার্স্ট থাকতে হবে এরকম লেখা থাকে। আর যদি 16 গ্রেড, গ্রেডটা দেখবেন কত, নাম যেটাই হোক যদি গ্রেড 16 হয় তার মানে একই জিনিস। তাহলে ষাট লিপিকার আর ষাট মুদ্রাক্ষরিক আর স্টেনোটাইপ 60 লিপিকার যেটা এটা হচ্ছে 60 লিপিকারের যেটা সেটা হচ্ছে আপনার 13 গ্রেড, আর 60 মুদ্রা করি হচ্ছে 14 গ্রেড। কিন্তু দুটার মধ্যে পার্থক্য হচ্ছে 60 লিপিকারে টাইপের গতি হচ্ছে 60 লিপিকারে এটা টাইপের গতি সমান, তবে 60 লিপিকার যেটা 13 গ্রেড এটা হচ্ছে 60 লিপি লাগবে বাংলা পার মিনিট 50, ইংরেজি লাগবে 80। আর যেটা 14 গ্রেড এটা বাংলা লাগবে 45, ইংরেজি লাগবে 70, শুধু এতটুকু ব্যবধান, বাকি সব একই। প্রমোশন একই, একই সময়ে প্রমোশন এবং একই পদে প্রমোশন এবং একই দিনে প্রমোশন, মানে সময়টা সমান হবে। এখানে এনসিতে তো 13 গ্রেডে এসে ঢুকতেছে আর 14 গ্রেডে যাচ্ছে। জি, আপনার কথা বুঝতে পারেন না, একটু লাউডলি বলবেন। বলছি কিন্তু ঢোকার সময় তো একদম 14 গ্রেডে যাচ্ছে, একদম 13 গ্রেডে যাচ্ছে, হ্যাঁ ওটা প্রমোশন তো, একই সাথে হবে। হ্যাঁ একই সাথে হবে এবং একই সময় আপনাকে এই যে এটা আমি স্ক্রিনটা আপনাদেরকে দেখাইছিলাম উপরে মনে হয়, ওটার মধ্যে লেখা আছে একই, সবই এক। আবার ধরেন যে নাকি অফিস সহকারী কাম কম্পিউটারে ঢুকলো সেও কিন্তু আপনার মতো নেই, সেই একই সময় দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার যে তারও কিন্তু একই অবস্থা, সে আপনার মতো 5 বছর পরেই এই যে দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার যে সেও কিন্তু আপনাদের সাথে এই যে দেখেন 7 মুদ্রা করতে গিয়ে আপনি যে প্রমোশনটা পাইতেছেন, আবার দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার কিন্তু একই একই পোস্ট থেকে প্রমোশন পাইতেছে। এই যে দেখেন এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে দেখেন, এই যে দেখেন একই একই কাজ দেখছেন, একই পোস্ট থেকে কিন্তু 16 গ্রেড থেকেও যেই পদে যাইতেছেন আপনি 13 গ্রেড থেকেও একই পদে যাইতেছেন, আবার 14 গ্রেড থেকে একই পদে যাইতেছেন। শুধু ব্যবধান হচ্ছে মাঝখানে ও কতদিন বেতনটা কম পাইলো আর আপনি একটু বেশি পাইলেন, এই আর কি। ওর লাগতেছে ইন্টার পাস আর আপনার লাগতেছে অনার্স পাস, কিন্তু কাজের পার্থক্য আছে। এনে একটা মজার বিষয় আছে, কাজের পার্থক্য হচ্ছে যদি আপনি 13 গ্রেড অথবা 14 গ্রেডে যান তাহলে আপনাকে একজন সচিব অথবা উপসচিবের সাথে তার শুধু পার্সোনাল কাজগুলো করতে হবে। কিন্তু যদি আপনি 16 গ্রেডে যান তাহলে ওই যে 13 গ্রেডে 14 গ্রেডে আছে সে আপনার উপর কর্তৃত্ব করবে, সে আপনাকে কাজ দিবে আর আপনাকে কাজ করতে হবে, আপনি তারা স্যার স্যার বলতে হবে। এই আর কি, বাকি সব সমান। সর্বনিম্ন 13 গ্রেড পর্যন্ত কি সার্কুলার হয় না, তার নিচে না, বারো দশম গ্রেড, গ্রেড? দশম গ্রেড সর্বশেষ হচ্ছে 14 গ্রেড থেকে 10ম গ্রেড পর্যন্ত এটা সার্কুলার পাবে। এবার দেখছেন না পররাষ্ট্রতে মাত্র 15 জন পাইছে, যে জায়গায় প্রায় 80 জনের মতো নিবে, কিন্তু পাইছে মাত্র 15 জন। 60 লিবিরে বাকিরা টিকতে পারে নাই, টিকে নাই তো ওরা নেয় নাই। সামনে তো আবার পররাষ্ট্রতে সার্কুলার হবে, খুব বেশি গুরুত্ব দেন 60 টিভির উপরে। ধরেন আবার 70 জনের বা 60 জনের একটা সার্কুলার হবে, আবার লুক লুক পাবে না। যারা ভালো করবে এখন, যারা ভালো করবে তারা দেখবেন টিকে যাবে ইনশাল্লাহ। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার আমাদের চাকরির ক্ষেত্রে কি আমার ষাটলিপির কোনো প্র্যাকটিস দরকার আছে বা এই দিনের এটা কোনো কাজ হচ্ছে আছে? না, চাকরির ক্ষেত্রে আপনার চাকরিতে খুব কাজে লাগে না, বাট আপনি চাকরি নেওয়ার জন্য আপনাকে শিখতে হবে। কিন্তু যদি আপনি কখনো বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্টে চাকরি নেন তাহলে এই 60 টিভি সারা জীবন শিখতে রাখতে হবে, ওখানে 60 টিভির কাজ আছে। যদি আপনি সুপ্রিম কোর্টে চাকরি নেন তাহলে সারা জীবনে 60 টিভি করতে হবে। সুপ্রিম কোর্ট ছাড়া আর বাংলাদেশের কোথাও তেমন কাজে লাগে না, শুধু পরীক্ষার জন্যই যথেষ্ট, আর এরপরে আর লাগে না। কিন্তু পরীক্ষার জন্য আপনাকে তো শিখতে হবে। যেমন আমরা ধরেন না ওই যে ধরেন স্কোয়ার বি স্কোয়ার কত সূত্র জীবনে শিখলাম, ওই সূত্র কি আর আপনার কর্মক্ষেত্রে কয়দিন কাজে লাগছে? কিন্তু চাকরি নেওয়ার জন্য তো আপনাকে ওইগুলো শিখতে হয়। ট্রান্সফরমেশন অফ ভার্ব কি জীবনে চাকরি পরে কোনোদিন শিখা লাগছে? আর যে কোনোদিন কি আপনার বস বলবে যে আমাকে একটা অ্যাক্টিভ থেকে পেসিভ করে দাও? জীবনেও বলবে না, কিন্তু আপনাকে চাকরি নেওয়ার জন্য শিখতে হইব। জি স্যার, বুঝতে পারছি স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার। আচ্ছা, সর্বশেষ আমার পরিচয়টা দিয়ে আপনাদের ক্লাস শেষ করব। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, স্টেনোগ্রাফার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ। আপনার তো এটা প্র্যাকটিসের উপর থাকা লাগে সবসময়। হ্যাঁ, আমার খুব শীঘ্রই প্রমোশন, তো আগামী মাসে হয়তো কোনো একদিন প্রমোশন হয়ে যাবে ইনশাল্লাহ। দোয়া করবেন আমার জন্য। কিন্তু এই স্টেনোগ্রাফারটা আমাদের হাইকোর্টে আবার মজার বিষয় আছে, জানুয়ারিতে হয়তো সার্কুলার পাবেন,
হাইকোর্টে এটা হচ্ছে 13 গ্রেড, কিন্তু মজার বিষয় কি জানেন, এই 13 গ্রেড থেকে সুপ্রিম কোর্টে আবার আলাদা অধ্যাদেশ। এই 13 গ্রেড থেকে আপনি প্রমোশন পাবেন 3 ধরনের: অষ্টম গ্রেড, নবম গ্রেড, দশম গ্রেড। আপনি যে কোনোটাই প্রমোশন নিতে পারেন। এই পদকে হাইকোর্টে বলা হয় অষ্টম গ্রেডে, যেটা বলা হয় বেঞ্চ রিডার। 9 গ্রেড যেটা, সেটিকে বলা হয় সহকারী বেঞ্চ অফিসার। দশম গ্রেডকে সব জায়গায় একই কথা বলা হয় ব্যক্তিগত কর্মকর্তা। এই 13 গ্রেড থেকে আপনি এই 3 গ্রেডের যে কোনো গ্রেডে নিতে পারবেন, তবে ওটু কোনো প্রমোশনের সিস্টেম নাই। আপনাকে শার্টলিপ এবং টাইপের পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে আপনাকে 3 গ্রেডে যে কোনো 1 গ্রেডে আপনি যাইতে পারবেন। আমাদের ওই সুপ্রিম কোর্টে আবার এটা হচ্ছে গোল্ডেন একটা পোস্ট। জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে আপনারা সুপ্রিম কোর্টে পাইবেন, সার্কুলার পাইবেন, স্টেনোগ্রাফার, স্টেনোটাইপিস্ট, বেশ কয়েকটা পাইবেন। সুপ্রিম কোর্টে কিন্তু আবার মজার বিষয় আছে, সব জায়গায় কিন্তু 13 গ্রেড অথবা 14 গ্রেডে প্রমোশন হয় 5 বছর। সুপ্রিম কোর্টে কিন্তু 13 গ্রেড আর 14 গ্রেড থেকে প্রমোশন হচ্ছে 2 বছর, এটা মাথায় রাখবেন। এই যে 13 গ্রেড থেকে ওখানে যে 3টা পোস্ট দেখালাম, 3টাতে আপনি 2 বছর পরে প্রমোশন পাইবেন, অনলি 2 বছর। পারবেন কত অষ্টম গ্রেড পর্যন্ত? অষ্টম গ্রেড হচ্ছে আপনি সরাসরি প্রমোশনে যাইতে পারতেছেন, সরাসরি। তারপরে আপনি তো সর্বশেষ 14 গ্রেড পর্যন্ত সুপ্রিম কোর্টে যাইতে পারবেন, যেটা বাংলাদেশের কোথাও যাইতে পারবেন না। এবং কম বয়সে দেখেন, 2 বছরে যদি আপনি এখানে চলে যান, আমাদের প্রমোশন সিস্টেম হচ্ছে 2 বছর পরে পরে। অন্য সব জায়গায় কিন্তু 5 বছর 7 বছর, আমাদের কিন্তু 5 বছর 7 বছর না, 2 বছর, সব 2 বছর। ধরেন আপনি দশম গ্রেডে গেলেন, 2 বছর পরে নবমে আসবেন, আর 2 বছর গেলে অষ্টমে চলে যাবেন, শুধু 2 বছর। সব পরীক্ষা দিবেন, শার্টলিপি আর হচ্ছে টাইপ। তাহলে চিন্তা করেন কত গুরুত্বপূর্ণ আপনার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার এটা রেগুলার কেমন সময় প্র্যাকটিস করা লাগবে আর এটা আপনি কতদিন লাগতে পারে স্যার? আপনি ধরেন প্রথম যখন আপনি সরায়া শিখছিলাম, তখন কতক্ষণ করছিলেন? নিশ্চয়ই বেশি বেশি মা বাবা বলছিল চক দিয়ে লিখতে। এখন কি প্র্যাকটিস করেন কখনো? জি না স্যার। করেন না। তো শার্টলিপিটা এরকম, শুরুতে যখন শিখবেন একটু বেশি টাইম দিবেন, 2-3 ঘন্টা টাইম দিবেন। যখন পারবেন তখন দৈনিক আপনি 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা প্র্যাকটিস করলেই পারবেন। শিখার জন্য একটু বেশি সময় দিতে হবে। শিখা হয়ে গেলে আপনি, যেমন আমি এখন প্র্যাকটিস একদমই করা হয় না, কিন্তু আল্লাহর রহমত পারি, কারণ শিখা হয়ে গেছে। আপনারা একই অবস্থা হবে। আপনারা স- অনেকেই দেখবেন আমাদের 1 থেকে 4 পর্যন্ত হচ্ছে আমাদের টার্নিং পয়েন্ট। এই 1 থেকে 4 ক্লাস যারা ধরে রাখতে পারে, তার জন্য বাকি 60টা 70টা লেসন একদম সহজ হবে। কিন্তু এই 4টা ক্লাসে সবাই জোরে যায়। শার্টলিপি ক্লাসটা হচ্ছে অনেকটা হচ্ছে যে তারাবির নামাজের মতো, বুঝছেন? প্রথম দিন দেখবেন একদম বারান্দা সহ রাস্তা পর্যন্ত লোকের অভাব নাই। আস্তে 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 দেখবেন ইমাম মুয়াজ্জিন ছাড়া আর লোক নাই, একদম ডাইরেক্ট এই অবস্থা। আমাদের আরেকটা সিনিয়র বেসিস ওই জায়গায় যারা ছিল সবাই মোটামুটি এখন আছে, তারা অনেক ডেভেলপ হয়ে গেছে। মাত্র 4টা ক্লাস করছে, তো 4টা ক্লাসের পরে তারা এখন মোটামুটি সবাই পারে। সবাই বলে যে এখন সহজ। তো আপনারাও 4টা ক্লাস অত্যন্ত পক্ষে যাবেন না, 4টা ক্লাস করে তারপরে যদি ভালো না লাগে তখন আপনি নিজের ডিসিশন নেবেন। অত্যন্ত পক্ষে 4টা ক্লাস করবেন। ইনশাল্লাহ স্যার। ঠিক আছে, তাহলে আগামীকাল যেদিন ক্লাস হবে আপনাদেরকে লেসন 1-এর উপরে আমরা প্রাথমিক ধারণা দেব ইনশাল্লাহ। আর কি কারো কোনো প্রশ্ন আছে শার্টলিপির উপরে? একটা কোশ্চেন ছিল জি জি বলেন। যে আপনি বললেন যে জানুয়ারিতে সুপ্রিম কোর্টের একটা নিয়োগ দিবে আর কি। হ্যাঁ, তো এইখানে হচ্ছে বাংলা ইংরেজি অঙ্ক লিখি এমসিকিউ আকারে নাকি হচ্ছে লিখিত আকারে? লিখিত আকারে হবে। ধরেন জানুয়ারিতে হলেও আপনার পরীক্ষা হইতে হইতে 4-5 মাস চলে যাবে। আমাদের সুপ্রিম কোর্ট তো একটু লেন্দি হবে, যেহেতু বিচারপতি চেঞ্জ হয়ে যাবে, একটু লেন্দি হয়ে যাবে আর কি। তবে আপনারা যদি রেগুলার প্র্যাকটিস করে যান, ওই পরীক্ষা হইতে হইতে আপনারা মোটামুটি মানে ভালো একটা পজিশনে চলে যাবেন। সুপ্রিম কোর্টের টিকা আরও সহজ। ক্যামেরাটা একটু অফ করে দেন। সুপ্রিম কোর্টের টিকা আরও সহজ, এর জন্য আপনাকে মানে অনেক শর্টকাট সিলেবাস আছে, এত ব্রিফলি পড়তে হয় না, ওখানে আরও শর্টকাট। জি, আপনি যদি জাস্ট শর্ট সিলেবাসটা একটু আলোচনা করতেন একদিন ক্লাসের পরে ভালো হতো। হ্যাঁ, ক্লাসের পর আমরা আগে শার্টলিপিটা শিখি, তারপরে সুপ্রিম কোর্টে যেন কীভাবে, এখন যদি ধরেন আপনি রাস্তায় চিনেন না, এখন যদি আপনাকে বলি যে কীভাবে ঢাকা যাবেন, কীভাবে অন্য দেশে যাবেন, ওটা যদি এখনই বলি তাহলে আপনি রাস্তা আগে চিনতে হবে। আগে রাস্তা চিনেন, তারপরে আমরা কোথায় কীভাবে যাবেন না যাবেন সেটা আমরা ইনশাল্লাহ শিখিয়ে দেব। আগে জি আমরা স্যার, শার্টলিপিটা ধন্যবাদ। শিখি, তারপরে বাকিটা আমরা ইনশাল্লাহ বলে দেব। তবে ক্লাস কেউ ওকে স্যার, মিস ধন্যবাদ। করবেন না। মানে আমাদের রেকর্ডিং ক্লাস থাকবে, যদি কারো মানে একান্ত এরকম অবস্থা হয় যে আপনি ক্লাস করতে পারেনই না, তাহলে রেকর্ড ক্লাসটা দেখবেন। কিন্তু অত্যন্ত পক্ষে সর্বোচ্চ ট্রাই করবেন যে লাইভ ক্লাসটা করতে। লাইভ ক্লাসে আপনি যা বুঝবেন রেকর্ড ক্লাসে অনেক কম বুঝবেন, কারণ লাইভ ক্লাসে আপনি ডিরেক্ট প্রশ্ন করতে পারতেছেন। অত্যন্ত পক্ষে ক্লাস কেউ ছাড়বেন না।
জি স্যার, ইনশাল্লাহ। পরীক্ষার সময় কম্পিটিশন তুলনামূলক অন্যান্য জবের থেকে কম হয়, অনেক অনেক কম হয়। ক্যান্ডিডেট। ধরেন অন্য জায়গায় যদি 10,000 হয়, এই জায়গায় হবে 4,000 লোক। আর অন্য অন্য আপনি দেখবেন রেগুলার তো পরীক্ষার প্রশ্ন দেখেন, আপনি 60 মুদ্রা পরীক্ষার প্রশ্ন দেখবেন, আর অফিস সহকারী কাম কম্পিউটারের প্রশ্ন দেখবেন, দেখবেন ওইটা অনেক কঠিন আর এটা হচ্ছে সহজ প্রশ্ন। সহজ প্রশ্ন, তারপরে মানুষের লোক পায় না। দক্ষতার অভাব, হ্যাঁ হ্যাঁ, ভালো কারণ মতন হচ্ছে ধরেন পায়নি। টাইপ পারলে ষাটলিপি পারে না, ষাটলিপি পারলে টাইপ পারে না, মূলত আটকে হচ্ছে ষাটলিপিতে। অনেকে ধরেন প্রথম কয়েকদিন আপনি ধরেন পৃথিবীর যে কোনো ভাষায় নতুন যখন শিখবেন, কঠিন কি লাগবে না? প্রথম যখন আমাদেরকে সরায় শিখেছে, মনে হয়েছে এই কী রে, আবার এভাবে গোল করতে হয়, নিচে নিতে হয়, টান দিয়ে আবার আকার দিতে হয়, আবার মাত্রা দিতে হয়, আবার নিচে ফুটা দিতে হয়, কত হিবিজিবি। কিন্তু এখন আপনার কাছে কি সহজ মনে হয় না? ষাটলিপিটাও এরকম, একটা দিন আপনার কাছে দুনিয়ার সব শব্দ দেখলে ইজিলি মাথায় ষাটলিপিতে দিতে পারবেন, শুধু আপনার একটু সময় দিয়ে ধৈর্য ধরে শিখবেন। স্যার দোয়া করবেন স্যার। কি স্যার আমানিল্লাহ। আমাদের রিটেন প্রিপারেশন আছে, টাইপিংও আছে স্যার। এবার এখন 60 লিপিটা শিখতে পারলে স্যার ভালো, অনেক ইচ্ছা ছিল আমার সবার স্যার। আগে আপনি আগে ষাটলিপি শিখবেন, রিটেন সবার পরে আগে ষাটলিপি শিখবেন। না সাথে স্যার, একটা চাকরি টাই- করতেছি তো ওটা প্রিপারেশন মোটামুটি আছে স্যার। ও তাহলে আর সমস্যা নেই, আগে হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল জগৎটা আপনি ইজি করে নেন। কারণ হচ্ছে ষাটলিপি হুট করে 2 দিন 4 দিনে হবে না, কিন্তু আপনি 2 মাস 4 মাস পড়লে কিন্তু রিটেনের মোটামুটি একটা প্রিপারেশন নেওয়া যায়। কিন্তু ষাটলিপির টাইপ হুট করে 2 দিনে হয়ে যাবে না, এটা আলাদিনের চেরাগ না যে চাইলেই হয়ে যাবে। জি স্যার। আর কারো কোনো প্রশ্ন? স্যার এই যে 10 তারিখে জুডিশিয়াল সার্ভিস কমিশনে 14 গ্রেডের যে একটা এটা মানে তো হচ্ছে আপনার সার্কুলার। মনে হয়, এটা তো হচ্ছে, হ্যাঁ এটা তো হচ্ছে আগে 284 জন, তাই তো? হ্যাঁ, এইটা কিরকম হয়? ওটা মানে আহামরি কঠিন হয় না, আপনি যদি রিটেনে টিকেন তো 284 জন, তো 284 জন লোক বাংলাদেশে নাই, যে 284 জন ষাটলিপি পারে এরকম লোক নাই বাংলাদেশে। জি স্যার। এখন দেখবেন যারা ধরেন 50-60, আপনাদেরকে আমি গেজেটটা দেখাইছি, ওই জায়গায় কিন্তু লিখা আছে 50%-এ পাস করবে, কিন্তু 50% ধরতে পারে না ছেলেমেয়েরা, তো কী করবে ওনারা? বাদ দিবে নিশ্চয়ই, এছাড়া কিছু করার নাই। 33-এ যদি কেউ পাস না করে তাকে তো ফেল দিতেই হবে, আপনাকে তদন্তপক্ষে 33 মার্ক পাইতে হবে। প্লাস না পান, 80 না পান, 33 তো পাইতে হবে। 20 পাইলে কি আপনাকে ফার্স্ট দিবে? কোনো দিন দিবে না। আপনি অত্যন্তপক্ষে 50% ধরতে তো হবে ষাটলিপি, 50% ধরলে না আপনাকে তারা চাকরিটা দিবে, কিন্তু 50% পারা ফুলাপাইন নাই, ছেলে মেয়ে নাই, কী করবে? প্রপারলি শিখতে পারলে তার আসলে জবের আপনারা যদি লেগে থাকেন, আমি শিওর দিলাম আপনারা পারবেন, শুধু লেগে থাকতে হবে, আমি যেই কথাগুলো বলবো ওইগুলো মানতে হবে, আর রেগুলার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের উপরে দুনিয়াতে আর কোনো উতার পানি তাবিজ কবজ কোনো কিছুই নাই। আর কারো কোনো প্রশ্ন? স্যার আচ্ছা ঠিক আছে, এখনও যদি প্রশ্ন মনে না থাকে, পরবর্তীতে আপনারা আমাদের গ্রুপে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারবেন। আর আমাদের গ্রুপের মধ্যে আপনি কোনো সমস্যা হলে আমরা যখন মূল ক্লাসে যাব, যখন আমরা ক্লাস করাবো, যদি কোনো শব্দ ধরেন ক্লাসের মধ্যে মনে নাই, আপনি জিজ্ঞেস করতে পারেন নাই, পরবর্তীতে গ্রুপের 24 আওয়ার্স আপনি আমাদেরকে প্রশ্ন করতে পারবেন, এবং আমরা যখন দেখব তখনই সময় বুঝে আপনাদের সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে প্রাথমিক ক্লাসের মধ্যে, পরিচিতি ক্লাসের মধ্যে আজকে আমরা এতটুকুই আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা মূল আলোচনায় যাব ইনশাল্লাহ। তাহলে আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।